হ্যালো ওপেন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? গত ভিডিওতে আমরা আইসিটি বই থেকে ইউনিট 2 এর বিশ্বগ্রামের ধারণা এবং বিশ্বগ্রামের উপাদান সম্পর্কে আলোচনা করেছি। ওকে, আজকে আপনাদের সামনে আলোচনা করব পার্ট 2.3, পার্ট 2.4 টেলিকনফারেন্সিং এবং ভার্চুয়াল রিয়েলিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। দেখেন, আমরা এই ইউনিট 2 থেকে আপনাদেরকে আমি বলেছিলাম কমন জিনিসগুলো আপনাদেরকে পড়াবো। তো এখান থেকে আমি বাছাই করে কমন জিনিসগুলো আপনাদের জন্য রেখেছি। গত ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যারা দেখেন নাই অবশ্যই পার্ট 1টা দেখে নেবেন, আর এটা হচ্ছে পার্ট 2। এটাতে আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। ওকে, তো চলেন আলোচনা করি। প্রথমেই আমরা এই ইউনিট থেকে আলোচনা করব টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং আসলে কি? টেলিকনফারেন্সিং হচ্ছে ভৌগোলিক দূরত্ব থেকে টেলিযোগাযোগের মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো সভা, কোনো সেমিনারে যোগদান করার পদ্ধতিকে বলা হচ্ছে টেলিকনফারেন্সিং। ভৌগোলিক দূরত্ব, এখানে এক দেশ থেকে অন্য একটি দেশের কথা বোঝানো হচ্ছে, অনেক দূরে রয়েছে। মনে করেন এটা বাংলাদেশ, আরেকজন আপনার বন্ধু রয়েছে আমেরিকায়, অনেকটা দূরত্ব এখানে রয়েছে, এটাকে বলা হচ্ছে কি? ভৌগোলিক দূরত্ব। এই ভৌগোলিক দূরত্ব থেকে অনেক বিজনেসম্যান দেখা যাচ্ছে সেই আমেরিকায় থেকে বাংলাদেশে কনফারেন্স করতেছে। কিভাবে? টেলিকনফারেন্সিং এর মাধ্যমে। মোবাইলে ভিডিও কল চালু করে দিছে বা অডিও কল চালু করে আপনার একটা সবার মধ্যে তিনি উপস্থিত রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়েছে? একমাত্র এই টেলিকনফারেন্সিং এর মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তো আশা করি আপনারা টেলিকনফারেন্সিং সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। ভৌগোলিক দূরত্ব থেকে টেলিযোগাযোগের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সেমিনার বা কোনো সম্মেলনে উপস্থিত থাকার যে পদ্ধতিটা, সেটাকে বলা হচ্ছে টেলিকনফারেন্সিং। অবশ্যই এটা নোট করে নেন, এটা সংজ্ঞা হিসেবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আপনাদেরকে বলবো টেলিকনফারেন্সিং আবার 3 ধরনের রয়েছে। একটু লক্ষ্য করি আমরা বোর্ডে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিকনফারেন্সিং 3 প্রকার আমি লিখে দিয়েছি। এখানে প্রথমটা হচ্ছে পাবলিক টেলিকনফারেন্স। পাবলিক টেলিকনফারেন্স আসলে কি? কিছু কনফারেন্স আছে, কিছু সভা বা সেমিনার আছে যেখানে যে কেউ চাইলে প্রবেশ করতে পারে। অনেকেই দেখবেন আপনার জুমে ক্লাস করে, জুমে যখন ক্লাস করে তখন কোনো পাসওয়ার্ড থাকে না। যে সকল জুম ক্লাসে কোনো পাসওয়ার্ড থাকে না, পাবলিক যে কেউ চাইলে ঢুকতে পারবে, সেটাকে বলা হচ্ছে আপনার পাবলিক টেলিকনফারেন্স। মনে করেন একটা গ্রুপে আলোচনা হচ্ছে, সেই গ্রুপে আপনাকে লিংক দিয়ে দিল, আপনি প্রবেশ করে গেলেন, জয়েন করে গেলেন, ঠিক আছে? তো এটা যে কেউ চাইলে এখানে যুক্ত হতে পারবে, এমন কিছু গ্রুপ কিন্তু থাকে, তাই না? এই ধরনের পাবলিক গ্রুপগুলোকে বলা হচ্ছে পাবলিক টেলিকনফারেন্স, ঠিক আছে? তো এরপরে দেখতে পাচ্ছেন ক্লোজ টেলিকনফারেন্স। ক্লোজ টেলিকনফারেন্স আসলে কি? কিছু গ্রুপ থাকে যেগুলো আসলে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। আপনাকে লিংক দিল, আপনি সেই গ্রুপে চলে গেলেন, যাওয়ার পর আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সেই গ্রুপে জয়েন হতে পারবেন। এটাকে বলা হচ্ছে ক্লোজড টেলিকনফারেন্স। এমন কিছু কনফারেন্স রয়েছে। এরপরে রয়েছে 3 নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন রেড অনলি কনফারেন্স টেলিকনফারেন্স। রিড অনলি টেলিকনফারেন্স, এটা আবার কি? এটা হচ্ছে 1-on-1, অর্থাৎ আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, আপনার কথা সে এবং আপনি শুনতে পারবেন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রিড অনলি টেলিকনফারেন্স। এরপর হচ্ছে ক্লোজ টেলিকনফারেন্স, পাবলিক টেলিকনফারেন্স। এই 3টা হচ্ছে আপনার টেলিকনফারেন্সের ধরন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। ভার্চুয়াল রিয়েলিটি কি? এমন কোশ্চেন অনেকেই করেন, তাই না? যখনই আপনি পড়তে বসেন ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বুঝেন না, কঠিন সংজ্ঞা, তাই না? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটি কৃত্রিম পরিবেশ যেটা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দ্বারা তৈরি ত্রিমাত্রিক চিত্র বা ত্রিমাত্রিক পরিবেশ, যা ব্যবহারকারীর সামনে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে তারা মনে করে এটি একটি বাস্তব ভিত্তিক বা বাস্তব পরিবেশ। বুঝতে পারছেন তো সংজ্ঞাটা? বুঝতে পারছেন তো? আবারও বলি, একটু ভালো করে শুনেন। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটি কৃত্রিম পরিবেশ যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দ্বারা তৈরি ত্রিমাত্রিক পরিবেশ, যা ব্যবহারকারীর সামনে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে তারা মনে করে এটি একটি বাস্তব পরিবেশ। বুঝতে পারছেন তো বিষয়টা? আপনাদেরকে আমি একটু রিয়েলিস্টিক বা বর্তমান সময়ের বাস্তবধর্মী একটা উদাহরণ দেই। এটা হচ্ছে বর্তমানে যে ব্যাটল রয়্যাল গেমগুলো দেখেন, সবচেয়ে পপুলার পাবজি, ফ্রি ফায়ার, এগুলো কিন্তু আপনার সবই ভার্চুয়াল রিয়েলিটির অবদান। কিভাবে?
আপনি যখন এই গেমগুলা খেলবেন দেখতে পারবেন যে এখানে ক্যারেক্টারগুলা একদম রিয়েলিস্টিক, সাউন্ডগুলো একদম রিয়েলিস্টিক, ঠিক আছে, একদম রিয়েলিস্টিক করা হয়েছে। এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখানে যে পরিবেশটা এটা পুরোটাই দেখা যায় একদম বাস্তবের মতো, কিন্তু এগুলো কিন্তু একটাও বাস্তব না, তাই না? সেটা আপনিও জানেন, এটা আমিও জানি। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে ভার্চুয়াল রিয়েলিটি কি সেটা সম্পর্কে আপনাদেরকে আমি আশা করি এর চাইতে আর বেশি বোঝানো লাগবে না। বুঝতে পারছেন তো? ভার্চুয়াল রিয়েলিটির আবার কিছু উপাদান রয়েছে, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশ করার জন্য আপনার কিছু উপাদান রয়েছে। আমাদের দেশেই কয়েকটা আপনার কেন্দ্র রয়েছে যেখানে আপনার ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তবে উপলব্ধি করার জন্য কিছু কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে মানুষ কিন্তু বুঝতে পারে, ঠিক আছে। অর্থাৎ একটা জায়গায় তিনি যেতে চায় এবং সেটার বাস্তব যে অভিজ্ঞতা সেটা নেওয়ার জন্য এই ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে কৃত্রিমভাবে তৈরি সেই পরিবেশটা অনুভব করার জন্য এই আমাদের দেশে একটা কেন্দ্র রয়েছে যেখানে আপনার ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা সবকিছু তৈরি করা হয়েছে এবং একজন ব্যক্তি সেখানে কিছু আপনার উপাদান পরে, যেমন হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভ, বডি স্যুট, এগুলা পরার পরে দেখা যাচ্ছে কি কৃত্রিম ভাবে আপনার সেই জায়গাটা যেখানে তার ইচ্ছা সেখানে ঘুরতে যেতে পারে, ঠিক আছে, বাস্তব ফিলটা সে নিতে পারে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কিভাবে? মনে করেন একজন নভোচারী বা আকাশে যেতে যাচ্ছে বা একজন কক্সবাজারে যেতে যাচ্ছে, এখন আমি তো যেতে পারতেছি না, আমি কি করলাম, এই কৃত্রিম যে জিনিসগুলা, যে উপাদানগুলা ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশ করার, হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভ, বডি স্যুট, এগুলা পরার পরে আমি সেখানে যে ভার্চুয়াল রিয়েলিটির যে উপাদানগুলো আছে সবকিছু কানেক্ট করার পরে আমাকে কিন্তু 3Dটা প্লে করে দিবে, তখন কিন্তু আমি একদম বাস্তবের মতো সবকিছু ফিল নিতে পারবো, ঠিক আছে। এই যে ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে আমরা যে বাস্তব যে পরিবেশটা উপলব্ধি করতে পারতেছি, ঠিক আছে, এটা কিন্তু একমাত্র এই ভার্চুয়াল রিয়েলিটির কারণেই হচ্ছে, ঠিক আছে। তো আপনি এমন কোন জায়গা যেখানে আপনি কখনো যান নাই কিন্তু তার অনুভব আপনি নিতে চান, বাস্তব অনুভূতি আপনি নিতে চান, তাহলে আপনি ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে এই যে এই উপাদানগুলো পরিধান করে, হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটাগুলো, বডি স্যুট, এগুলা পরে কিন্তু আপনি বাস্তব ফিলটা নিতে পারবেন, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে আমি একটু যুগোপযোগী উদাহরণ দিয়ে দিয়েছি, যেমন আপনার বর্তমানে ব্যাটল রয়্যাল গেমগুলো, পাবজি, ফ্রি ফায়ার, এগুলো যখন আপনি খেলবেন দেখবেন কানে হেডফোন দেওয়া লাগে, মোবাইলে তো ডিসপ্লে আছেই, ঠিক আছে, গ্লোভস তো আসলে লাগে না। তো আশা করি বুঝতে পারতেছেন যে ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশের জন্য আমাদের প্রয়োজন হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভস এবং হচ্ছে বডি স্যুট। এক ধরনের স্যুট রয়েছে যেগুলো পরতে হয়, আর ডেটা গ্লোভস হচ্ছে আপনার হাতে কিছু গ্লোভস পরা হয়, ওকে। দেন হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। হেড মাউন্টেড ডিসপ্লেটা মূলত মাথায় একটা পরে হেলমেটের মতো আর কি, সামনে ডিসপ্লে থাকে, তো এটাই আর কি। তো আশা করি বুঝতে পারতেছেন যে ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশের উপাদানগুলা কি কি। একটু স্ক্রিনশট দিয়ে নেবেন বা একটু খাতায় লিখে নেবেন। আমি একটু সরে দাঁড়াচ্ছি, আপনারা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এগুলা খুবই প্রয়োজনীয়, আর খাতায় তুলে নিলে বেশি ভালো হয় আমি মনে করি। এবার একটু লক্ষ্য করেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, বর্তমান সময়ে ভার্চুয়াল রিয়েলিটির কি কি প্রভাব রয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি হওয়ার ফলে আমরা এ থেকে কি কি লাভ পাইতেছি সেটা কিন্তু এখন আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে চিকিৎসা ক্ষেত্রে বর্তমান সময়ে ভার্চুয়াল রিয়েলিটিটা চিকিৎসা ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে। যেমন ভার্চুয়ালি কোনো একটা ব্যক্তির অপারেশন করতে গেলে সেটা কিন্তু সরাসরি একজন শিক্ষার্থী কোনো ব্যক্তি বা কোনো হিউম্যানের উপর কিন্তু অস্ত্রোপচার করতে পারে না। এই জন্য বর্তমান সময়ে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিমভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থী আপনার খুব দ্রুতই প্রশিক্ষিত হয়ে ওঠে বা দক্ষ হয়ে ওঠে। তার পরবর্তীতে ধীরে ধীরে দেখা যাচ্ছে হিউম্যানের উপরে এটা ট্রায়াল দেওয়া শুরু করে, এক পর্যায়ে এই ব্যক্তিটা ডাক্তার হয়ে যায়। ঠিক প্রথমত শুরুটা হয় এই ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ডাক্তার প্রশিক্ষণ করে 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 দক্ষ হয়, তারপরে একটা সময় গিয়ে ডাক্তার হয়। বুঝতে পারতেছেন? আচ্ছা, এই যে ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে ফ্লাইট সিমুলেশন করা হয়। ফ্লাইট সিমুলেশন বলতে বর্তমান সময়ে আপনারা দেখে থাকবেন অনেকেই কৃত্রিম ভাবে প্লেন চালায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আপনার গ্লোভস, স্যুট, তারপর হচ্ছে ডিসপ্লে বা ওই যে হেলমেটের মতো যেটা বলছিলাম হেড মাউন্টেড ডিসপ্লে,
এগুলা পড়ার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশ করে এবং ভার্চুয়ালি সে প্লেন চালায়। আসলে প্লেন চালাচ্ছে না, বাস্তবে সেটা কৃত্রিম ভাবে চালাচ্ছে। তো এইভাবে যারা পাইলট হবে তারা কিন্তু পূর্বে এই ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে আপনার কৃত্রিম ভাবে প্লেন চালায়, যার কারণে একটা সময় তারা দক্ষ হয়ে ওঠে। এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র এই ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি সামরিক প্রশিক্ষণ। বর্তমান সময়ে সামরিক বাহিনীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর পয়েন্টটা সামরিক প্রশিক্ষণ। সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন এই সামরিক বাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করে তারা কয়েকদিন সেখানে থাকতো এবং রাত হলেই তারা প্র্যাকটিস করত। ঠিক আছে, তো বর্তমান সময়ে এই প্র্যাকটিসের ধারাটা পাল্টে গিয়েছে। কৃত্রিম ভাবে তাদেরকে হেড মাউন্টেড ডিসপ্লে পরিয়ে দেয় এবং কৃত্রিম ভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক আছে, এই যে সহজ হয়ে গেছে প্রশিক্ষণের পদ্ধতিটা, এটা একমাত্র সম্ভব হয়েছে এই ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমান সময়ে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবগুলা কতটা এগিয়ে এসেছে। আপনাদের জন্য টাস্ক থাকবে, আপনারা এরপরে আরো কি কি পয়েন্ট লেখা যেতে পারে ভার্চুয়াল রিয়েলিটি আর কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সেগুলা অবশ্যই একটা নোট করবেন। নোট করে আমার এই কমেন্ট বক্সে দিবেন এবং আপনার খাতায় নোট করে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা টাস্ক। আচ্ছা, এবার আপনাদের সাথে আলোচনা করব এআই নিয়ে। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করতে পারে, একইভাবে কম্পিউটারও যদি চিন্তা ভাবনা করার ক্ষমতা পায়, সেটাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মানুষের মতো করে যদি কম্পিউটার চিন্তা ভাবনা করতে পারে, তাহলে সেটাকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। ওকে, এখন আপনাদেরকে শেয়ার করব কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য। আসলে কোন জিনিসগুলা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে থাকে, যেগুলা দেখলে আমরা চিনতে পারবো এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, আচ্ছা, প্রথমত কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে যে এটা থাকে, গুণটা থাকে, সেটা হচ্ছে সমস্যার কারণ খুঁজে বের করা। অর্থাৎ মানুষ কিন্তু কোনো সমস্যায় পড়লে এর কারণ এবং এর সমাধান বের করে। ঠিক সেম টু সেম এআই কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে, এই জন্য তারা সমস্যার কারণ খুঁজে বের করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে নতুন নতুন জ্ঞান অর্জন করা। আমরা যেমন নতুন নতুন জ্ঞান অর্জন করি, ঠিক তেমনি এআইও কিন্তু নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারে। শুধু অর্জন করে না, তৃতীয় পয়েন্টে আমরা রেখেছি অর্জিত এই জ্ঞানকে কাজে লাগায়। কৃত্রিম বুদ্ধিমত্তা এই যে জ্ঞানটা অর্জন করলো সেটাকে আবার কাজে লাগায়, সেটার ক্ষমতাও তার কাছে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে 4 নাম্বার যে পয়েন্টটা রাখছি, মানুষের মতো অভিজ্ঞতা কাজে লাগায়। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো কিছুই কিন্তু ভুলে না। ঠিক আছে, মানুষ যেমন অভিজ্ঞতাকে কাজে লাগায়, ঠিক তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তাও কিন্তু তার অভিজ্ঞতাটা কাজে লাগায়। আচ্ছা, তাহলে এআই সম্পর্কে কি বুঝলেন? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের মতো চিন্তা করার ক্ষমতাকেই বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অত্যন্ত ঠান্ডা তাপমাত্রায় শরীরের আক্রান্ত টিস্যুকে ধ্বংস করার পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে। ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়ে থাকে। ক্রায়োসার্জারি সম্পর্কে আমাদের উন্মুক্তের এই বইটাতে আসলে অত কিছু লেখা নাই, তো আমি আপনাকে হালকা কিছু বলি। আপনার দেহের কোনো কোষে যদি ক্যান্সার আক্রান্ত হয়, তখন এই কোষে কিভাবে ক্রায়োথেরাপি দেওয়া হয়? প্রথমত একটা ডাই প্রবেশ করানো হয়। এই ডাই প্রবেশ করানোর মাধ্যমে আপনার ওই টিস্যুটাকে হিমায়িত করা হয়, অর্থাৎ -19 ডিগ্রি সম্ভবত এটাকে বরফে পরিণত করা হয় এবং ওই টিস্যুটাকে ধ্বংস করা হয়। ঠিক আছে, তো এই হলো ক্রায়োথেরাপির প্রসেস। তো এই ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপি সম্পর্কে যে সংজ্ঞাটা, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি। অত্যন্ত ঠান্ডায় শরীরের ভেতরের রোগাক্রান্ত কোষকে ধ্বংস করার পদ্ধতিকে বলা হয় ক্রায়োসার্জারি। অবশ্যই সংজ্ঞাটা লিখে নেন। আচ্ছা, এবার আসি ক্রায়োসার্জারির সুবিধা কি কি। দেখেন, খুবই কম পয়েন্ট আমি লিখেছি এবং খুব সহজ করে লিখেছি, আপনারা যাতে সহজে এটা বুঝতে পারেন। প্রথমত, এই ক্রায়োসার্জারি এই চিকিৎসা যদি আপনি নেন, আপনার ব্যথা ও রক্তক্ষরণ কম হয়। দেন হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, চিকিৎসা খরচ কম। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে হাসপাতালে কম সময় থাকতে হয়। ঠিক আছে, এখানে একটু ভুল লেখা হয়েছে, এখানে তো হবে। ওকে, তো এই হচ্ছে সুবিধা। তাহলে কি কি সুবিধা? ক্রায়োসার্জারির সুবিধা হচ্ছে ব্যথা ও রক্তক্ষরণ হয় না, চিকিৎসা খরচ কম, হাসপাতালে কম সময় থাকতে হয়। তো এই হচ্ছে ক্রায়োসার্জারির
সুবিধা। আচ্ছা, যারা যারা সুবিধাগুলো এখনো লেখেন নাই একটু নোট করে নেবেন খাতায় এগুলা। আর পরীক্ষা দেওয়ার আগে একবার ভালো করে এগুলা মুখস্থ করে যাবেন। আর যদি মুখস্থ করতে না চান একবার ভালোভাবে পড়বেন, ব্যাস হয়ে যাবে। পরীক্ষায় এই পয়েন্টগুলা দিয়ে দিলে অন্তত ফেল করবেন না। এই ভিডিওটা মূলত উন্মুক্ত শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে? আর অন্যান্য যারা জেনারেলে পড়েন তাদের জন্য না। তবে জেনারেলে যারা পড়েন, অত্যন্ত দুর্বল ছাত্র, জেনারেলের পড়াশোনা কিছুই বুঝেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা ওয়েলকাম, ঠিক আছে? কেননা যারা একদমই দুর্বল, জেনারেলে পড়ে, অনেক বেশি পড়ার চাপ, যার কারণে কিছুই মাথায় ঢোকে না। একদম মাথায় না ঢুকলে কিন্তু ছাত্রটা ফেল যাবে। তখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি উন্মুক্তের ক্লাস করবেন, আপনারা চাইলে এইসব ক্লাসগুলো করতে পারেন। আমি যে রেগুলার ক্লাসগুলো দিচ্ছি আইসিটির উপরে, এগুলো করলে কিন্তু আপনি ফেল যাবেন না, এটা আমি আশা দিতে পারি। আচ্ছা, এবার আলোচনা করব বায়োমেট্রিক্স নিয়ে। বায়োমেট্রিক্স কি? মানুষের দেহের গঠন এবং আচরণের ভিত্তিতে ব্যক্তিকে এককভাবে বা আলাদাভাবে শনাক্ত করার পদ্ধতিকে বায়োমেট্রিক্স বলে। তো বায়োমেট্রিক সম্পর্কে আমরা অনেকেই জানি। আমাদের মোবাইলে, প্রত্যেকটা মোবাইলে এখন ফিঙ্গারপ্রিন্ট আছে, হাত দিলেই লক খুলে, এটা সকলেই বুঝে। তো আপনার এই ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আপনার কয়েক পদের রয়েছে, ঠিক আছে? শরীরবৃত্তীয় যে ফিঙ্গারপ্রিন্ট গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ব্যক্তিকে চেনার জন্য আচরণগত যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমত সংজ্ঞাটা আপনারা কিন্তু ভালোভাবে বুঝে নেন। কোনো মানুষের দেহের গঠন এবং আচরণের ভিত্তিতে ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতিকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স। একদম সহজ একটা উদাহরণ, একেবারে যদি না পারেন এটা লিখে দিল, ইনশাআল্লাহ আপনি নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে? দেহের গঠন এবং আচরণের ভিত্তিতে বায়োমেট্রিক্স আবার বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা বলবো, যে বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে দেহের গঠন। যেমন হাত রয়েছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ঠিক আছে? এই শরীরবৃত্তীয় যে সকল জিনিসগুলো দিয়ে আমরা রিকগনাইজ করতে পারি বা ব্যক্তিকে শনাক্ত করতে পারি, সেগুলো সম্পর্কে আপনাদের সাথে এখন আলোচনা করব। তো আপনারা একটু লক্ষ্য করেন, বোর্ডে দেখতেই পাচ্ছেন এখানে 1 নম্বরে আমি লিখেছি যে শরীরের গঠনের ভিত্তিতে বায়োমেট্রিক্স পদ্ধতি হচ্ছে, এই যে দেখেন কয়টা এখানে আছে, দেখেন প্রথমতই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট কি? এটা অনেকেই বলতে পারবেন যে এই যে আমরা মোবাইলে যে লক করি না ফিঙ্গার দিয়ে, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ওকে, হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি হচ্ছে আপনার যখন পাসপোর্ট বানাতে যায় অনেকে দেখে যে পুরো হাতের একটা ছাপ রাখে, বা এনআইডি কার্ড যখন বানাতে যান হাতের পুরো হাতের একটা ছাপ রাখে। এই পুরো হাতের যে ছাপটা, মেজারমেন্টটা তারা নেয়, যে ডেটাটা নেয়, ছাপটা নেয়, সেটাকে বলা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। এরপর হচ্ছে আইরিশ অ্যান্ড রেটিনা স্ক্যান। আপনারা অনেকেই দেখবেন এনআইডি কার্ড বা পাসপোর্ট বানাইতে গেলে একটা চোখে একটা জিনিস দিতে হয় আপনার দূরবীনের মতো, ঠিক আছে? ওইটা হচ্ছে আইরিশ এবং হচ্ছে আপনার রেটিনা স্ক্যানার। ওইটার মাধ্যমে আপনার চোখের ডেটাটা নেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ফেস রিকগনাইজেশন। আপনারা অনেকেই জানেন, আমরা যারা বর্তমানে মোবাইল চালাই বেশি তারা কিন্তু সকলেই জানে ফেস রিকগনাইজেশন কি। ফেস রিকগনাইজেশন হচ্ছে আপনার মোবাইলে চেহারা দেখে যে লক খুলে, চেহারা দেখালেই লক খুলে যায়, এটাকে বলা হচ্ছে ফেস রিকগনাইজেশন। দেন হচ্ছে সর্বশেষ যে এটা রয়েছে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। আপনারা অনেকেই জানেন ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে আলাদাভাবে চেনা যায় বা শনাক্ত করা যায়, ঠিক আছে? একজন মৃত ব্যক্তি তিনি মরে গেছেন, তাকে চেনা যাচ্ছে না আসলে সে কে, তো তাকে বের করার জন্য, তার ডেড বডিটা শনাক্ত করার জন্য সর্বশেষ পদ্ধতি হচ্ছে এই ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট করার মাধ্যমে বোঝা যায় ব্যক্তিটা আসলে কে ছিল, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমার শরীরবৃত্তীয় কয়েকটা বিভিন্ন প্রকার আপনার বায়োমেট্রিক্স পদ্ধতি। এগুলো আর কি শরীর দেখে, আপনার শরীরের মাধ্যমে আপনাকে রিকগনাইজ করা হবে এই পদ্ধতিগুলো ব্যবহার করে। এবার আপনাদের সাথে আলোচনা করব যে আচরণের ভিত্তিতে কিভাবে ব্যক্তিকে চিহ্নিত করা হয় বা শনাক্ত করা হয়। আচ্ছা, এবার লক্ষ্য করেন, আমরা লিখে ফেলেছি আচরণের ভিত্তিতে। এখানে আচরণ লিখে দিচ্ছি, আচরণের ভিত্তিতে বায়োমেট্রিক্স পদ্ধতি কয়েকটা রয়েছে। দেখেন, একটা আছে প্রথমত যেটা পয়েন্ট রয়েছে ভয়েস রিকগনাইজেশন। ভয়েস রিকগনাইজেশন কি? আপনারা অনেকেই জানেন আমাদের ফোনে কিন্তু ভয়েস লক আছে। আপনি একটা কথা দিয়ে সেট করে রাখবেন, হ্যালো প্লিজ আনলক মাই ফোন। যখনই আপনি আপনার ফোনকে এই কথা বলবেন, সাথে সাথে আপনার ফোনটা খুলে যাবে। আপনার ভয়েস যদি মিলে, অন্য কেউ বললে কিন্তু এটা খুলবে না, আপনার ভয়েস মিলতে হবে। এটাকে বলা হচ্ছে ভয়েস রিকগনাইজেশন পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তিকে শনাক্ত করা যায়, ঠিক আছে?
আচ্ছা, এরপর হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন। আপনারা অনেকেই জানেন মানুষের যে সিগনেচার সেগুলো কিন্তু ভিন্ন হয়ে থাকে। আপনি একটা সিগনেচার দেন এক পদ্ধতিতে এবং সেই পদ্ধতিতে অন্য কেউ কিন্তু চাইলে দিতে পারে না, অবিকল কপি করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু বেশিরভাগ মানুষকে আপনার শনাক্ত করা হয় এই সিগনেচারের মাধ্যমে। ঠিক আছে, এটা ইউনিক হয়ে থাকে, এটা প্রত্যেকবার অন্য কারোর সাথে মিলে যায় না। যাই হোক, সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি কে স্ট্রোক ভেরিফিকেশন। কে স্ট্রোক ভেরিফিকেশন এই পদ্ধতিটা হচ্ছে, এটাও মানুষের আচরণগত একটা পদ্ধতি, মানুষকে পৃথকভাবে চিহ্নিত করার জন্য। ঠিক আছে, কে স্ট্রোক হচ্ছে আপনার টাইপিং করা, আপনার মোবাইলে লেখেন না টাইপিং, ওই টাইপিং করার স্পিড, টাইপিং করার ধরন, এগুলো আর কি দেখে তারপর শনাক্ত করা যায় আপনি কত দ্রুত টাইপিং করেন। সেটা কিন্তু আপনার এই যে গুগল কিন্তু অনেক মানুষকে শনাক্ত করে টাইপিং এর মাধ্যমে। ঠিক আছে, ভবিষ্যতে আপনি দেখতে পারবেন যে এই কে স্ট্রোক ভেরিফিকেশন, এটার ফলে মানুষের জীবন অনেক বেশি, আরো বেশি আধুনিক হয়ে যাবে। তখন তার টাইপিং স্পিড দেখেই কিন্তু দেখা যাচ্ছে মোবাইল আনলক হয়ে যাবে বা বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে তাই টাইপিং এর স্টাইল দেখে। কারণ কি, এই যে কে স্ট্রোক ভেরিফিকেশন এটা একটা পদ্ধতি, আচরণগত পদ্ধতি, এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই ব্যক্তিকে শনাক্ত করা যায়। তবে এর কিছু অসুবিধাও রয়েছে। এই যে পদ্ধতিগুলো আমি বললাম, এগুলোর যেমন সুবিধা রয়েছে ঠিক তেমন অসুবিধাও রয়েছে। আমার এই সম্পূর্ণ ভিডিওতে আমি বায়োমেট্রিক্স এর যে দৈহিক এবং আচরণের ভিত্তিতে বায়োমেট্রিক্স পদ্ধতিগুলো আমি আলোচনা করলাম। এই প্রত্যেকটা পদ্ধতির অসুবিধা রয়েছে। যেমন এই যে ভয়েস রিকগনাইজেশন, এই লক যদি আপনি লাগাই রাখেন আপনার ফোনে, দেখা যাচ্ছে আপনার ঠান্ডা লাগছে, তখন আপনি সারাদিন যদি চিল্লায়ও বলেন তারপর আপনার ফোনটা আনলক হবে না, ভয়েস মিলবে না। দেন হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন, এটাও সমস্যা আছে। কে স্ট্রোক আর কি প্রত্যেকটাতে আপনার সমস্যা আছে, সবসময় কিন্তু মিলে না। ঠিক আছে, ফেস রিকগনাইজেশন, আপনি একটু অন্ধকারে গেলে ফেস রিকগনাইজ করতে পারবে না, আপনার ফোনটাও খুলবে না। ঠিক আছে, তো অসুবিধাও কিন্তু অনেক সময় বলে যে এই যে পদ্ধতিগুলা, এগুলা অসুবিধা কি, এগুলার কি কি খারাপ দিক রয়েছে, এমন কিন্তু কোশ্চেন করে। আমি আপনাদেরকে প্রত্যেকটা পদ্ধতির সাথে আলোচনা করাই দিছি, জাস্ট এতটুকুই। আপনাকে এর সুবিধা এর অসুবিধা এগুলা চিন্তা করতে হবে। আপনি গাইড খুলে দেখেন, গাইডে কিন্তু এগুলা লেখা আছে, গাইডটা কিন্তু অবশ্যই কিনবেন। প্রত্যেকটা গাইডে কিন্তু আপনি আমার এই ভিডিও দেখে যা ধারণা পাবেন, গাইড থেকে তার চাইতে 60% আপনি বেশি পাবেন। গাইড অবশ্যই পড়তে হবে, গাইডে আপনার অনেক তথ্য দেওয়া থাকে যেগুলা অনেক মানুষ, অনেক স্টুডেন্ট জানে না। ঠিক আছে, অনেক শিক্ষকও জানে না যে গাইডে এমন এমন তথ্যগুলা দেওয়া থাকে। তো গাইড অবশ্যই কিনবেন, যেহেতু উন্মুক্ততে পড়তেছেন, সবটা কিন্তু আপনার নিজের উপর। আপনি সময় দিলে পড়া হবে, নয়তো হবে না। আপনি সময় দিলে পাস করবেন, নয়তো করবেন না। ঠিক আছে বিষয়টা? তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাস এগুলাই আমার অধীনে ছিল। আমি চেষ্টা করছি সহজ সহজ টপিক গুলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি কোথাও আমি কোনো ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, অবশ্যই এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আপনারা এই যে 4টা বা 5টা পর্ব হলো, আমি হয়তো খেয়াল নাই আমার, তো এই পর্বগুলা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং পরীক্ষার আগে এগুলো আমি যে নোট করতে বললাম, সেই নোটটা দেখে ভালোভাবে মুখস্থ করে তারপর পরীক্ষা দিতে যাবেন। ইনশাআল্লাহ আপনি কমন পাবেন এবং আমি বলছি না অনেক ভালো নাম্বার পাবেন, আমি আপনাদেরকে বলতেছি, আশ্বাস দিতেছি আপনারা পাস করবেন। এবং আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, আমি প্রত্যেকটা টপিকের উপরে 2টা কি 3টা পয়েন্ট আমি লিখে দিয়েছি। এখানে কিন্তু আরো অনেক অনেক বেশি পয়েন্ট আপনি দিতে পারবেন। ঠিক আছে, বা দেওয়া যায়, আমি দেই নাই, আমি ছোট করে আপনাদেরকে ভিডিও ছোট করার উদ্দেশ্যে আপনাদেরকে ছোট ছোট 2-3টা পয়েন্ট দিয়ে দিছি। আপনি বই খুলবেন, গাইড খুলবেন, সেখান থেকে আরো কিছু পয়েন্ট কালেক্ট করবেন। কালেক্ট করার পরে যখন আপনি এটা অ্যান্সার করবেন বোর্ডে গিয়ে, তখন আপনি ওই পয়েন্টগুলা চাইলে, আমি যখন 2টা দিলাম, এখানে আপনি চাইলে আরো 2-3টা বাড়াই লিখলেন। এই পয়েন্টগুলো যখন আপনি বেশি দিবেন, তখন আপনার নাম্বারটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এখন আপনি আমি যদি একটা পয়েন্ট দেখাই, 2টা পয়েন্ট দিছি, 3টা পয়েন্ট দিছি, তো তখন আপনার দেখা যাইতেছে ওইটা যদি আপনি সেম টু সেম লিখে দেন, খুব হলে 5 পাবেন। যদি আপনি গাইড থেকে আরো 2-3টা পয়েন্ট অ্যাড করেন, তাহলে দেখা যাইতেছে 6-7 পেয়ে যেতে পারেন, তাই না? এই জন্য অবশ্যই গাইড দেখবেন। দেন হচ্ছে এমসিকিউ আসবে, এমসিকিউটা দেখবেন। এই তো আর কি, ইউনিট 2 আমরা এই ভিডিওর মাধ্যমে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।